জয় হিন্দ। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ফিলসফিক্যাল সলিউশন সেন্টার। আমি তোমাদের সঙ্গে রয়েছি বিপ্লব বিশ্বাস। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি অনেকদিন পর। আজকে অবশ্য এইবারের থেকে চলবে কন্টিনিউ, কারণ কিছুদিন থেকে কয়েকটা সমস্যা চলছিল। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একদম, দেখো তোমরা দেখতেই পাচ্ছ, নির্জ্ঞান মনের যে স্তর, অর্থাৎ নির্জ্ঞান মন কি এবং নির্জ্ঞান মনের যে অস্তিত্বের যে প্রমাণ। এবার তোমাদের পরীক্ষায় খুবই একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আসতে চলেছে। এটার তোমরা মোটামুটি যে পিডিএফটা হয় সেটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। মোটামুটি 2 দিনের জন্য থাকবে বা 2-3 দিনের জন্য থাকবে, এর বেশি দিন কিন্তু থাকছে না এখন, কারণ ওটা একটা সিস্টেমেটিক একটা বিষয়ের মধ্যে করা হয়েছে। তোমরা এখান থেকে দেখে ওখান থেকে গিয়ে টেলিগ্রাম চ্যানেল থেকে নিয়ে নিও। তো যে নির্জ্ঞান মনের অস্তিত্ব সম্পর্কে যে ফ্রয়েডের যে তত্ত্ব, যে নির্জ্ঞান মন আছে কি নেই বা নির্জ্ঞান মন কি, সেই বিষয়ে আজকে আমাদের আলোচনা। তো আর এখানে বেশি দেরি না করে আমরা সরাসরি চলে যাব আমাদের যে টপিক আজকে। সেই টপিকের কিছু স্লাইড আমি বইয়ে একদম মোটামুটি উঠিয়েছি, তার মধ্যে থেকে আজকে ব্যাখ্যাটা ওইরকম করে করা হবে। তোমরা জাস্ট একটু বুঝে নিলেই লিখতে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। তো এখনো যারা সাবস্ক্রাইব করনি তারা অতি সত্বর সাবস্ক্রাইব করো। আমাদের এই যে পরিবার আছে তার সঙ্গে যুক্ত হয়ে তোমরা, এটা সত্যি আমাদের কাছে একটা খুবই খুশির খবর হবে। এবং সঙ্গে সঙ্গে পাশাপাশি যদি ভালো লাগে তোমরা লাইক করো, শেয়ার করতে ভুলো না, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও। তো চলো আজকে আর দেরি না করে আমরা সরাসরি চলে যাই আমাদের মেন টপিক। দেখো তোমাদের সামনে সবার প্রথমে হয়তো রয়েছে, দেখো বিষয়টা এরকম ভাবে রয়েছে যে সিগমন্ড যে ফ্রয়েড রয়েছেন তার সম্পূর্ণ নাম একটা রয়েছে, যে সিগমন্ড ফ্রয়েড। তার যে থিওরি আমাদের কাছে রয়েছে আনকনশিয়াস মেন্টাল স্টেট অ্যান্ড ইটস প্রুফ অফ এক্সিস্টেন্স। তো আমরা চলে যাব আমাদের মেন টপিকে। ফ্রয়েডের মতে দেখো ফ্রয়েড কি বলেছেন, ফ্রয়েড অ্যাকচুয়ালি মনকে 3 ভাগে ভাগ করেছেন। অর্থাৎ যদি আমরা এরকম একটা মনকে ধরি, এইরকম একটা বিষয়, এইরকম একটা বিষয় তিনি রেখেছেন। এটা আমাদের মন, বাইরে একটা বিষয় রয়েছে, একটা পর্দা বিষয় রয়েছে, এবং তারপরে যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু আমাদের কাছে কি, সেটা হচ্ছে আমাদের কাছে নির্জ্ঞান স্তর। তিনি বলছেন একটা সংজ্ঞান স্তর রয়েছে যেটা চেতন বা কনশাস, যেটা আর একটা রয়েছে প্রি কনশাস, এখানে বলা হয়েছে যেটাকে অসংজ্ঞান বলা হয়েছে, আর একটা রয়েছে আনকনশাস অর্থাৎ নির্জ্ঞান। তাহলে ফ্রয়েড যে বলছেন মনের 3টি স্তরের কথা বলছেন। আমরা মন কি, মনের বিষয় কি, চেতনা কি, এই বিষয় নিয়ে তো আজকে বিষয়কে সেভাবে আলোচনা করছি না। এই বিষয়কে আমরা একদম ডাইরেক্ট নির্জ্ঞানকে নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো আমাদের মেন বিষয় হচ্ছে নির্জ্ঞান, কিন্তু আমি ছোট ছোট বিষয় করে এখানে রেখেছি যে আসলে সজ্ঞান কি। সজ্ঞান হচ্ছে যে মনের যে স্তরে আমরা এই জগৎকে জানি। অর্থাৎ দেখো আমি এই ক্ষেত্রে এখন বর্তমান কি আছে, কনশাস অবস্থায় রয়েছে। আমি তোমাদেরকে একটা বিষয়কে পাঠদান দিচ্ছি বা তোমরা বিষয়কে দেখছো এবং তোমরা একদম মেন্টাল স্টেট নিয়েই বিষয়কে দেখছো। তার মানে তুমি এই জগৎকে দেখছো। এই যে চিন্তা বা স্মরণ করাকে আমরা কি বলবো, আমরা বলি সজ্ঞান স্তর। আর সজ্ঞান স্তরে সবাই কি করে, তো এই সজ্ঞান স্তর, যে সংজ্ঞান বলা যেতে পারে, সংজ্ঞান স্তর, এই স্তরে আমাদের কি হয়, প্রত্যক্ষের সঙ্গে কি হয়, একটা যুক্ত হয়। আর এই স্তরে আমরা কি করি, এই যে যে চেতন স্তর, এই স্তরে আমরা বাহ্য জগতের কিছু বিষয়ে প্রভাবিত হই, আবার এই বাহ্য জগতের কিছু বিষয়ে পরিবর্তনের সাধনও হয়ে ওঠে। অর্থাৎ আমি এখন দেখছি আমি এই বাহ্য জগৎ দ্বারা তো অ্যাকচুয়ালি কি হচ্ছে, প্রভাবিত হচ্ছি, কিন্তু পাশাপাশি আমি কিছু কিন্তু পরিবর্তনও করছি। যেমন ধরো এই কলমটা বাহ্য জগতে রয়েছে, কলমটাকে আমি স্থান পরিবর্তন করে দিচ্ছি বা বিষয়কে পরিবর্তন করে দিচ্ছি। তো এক্ষেত্রে যেমন ফ্রয়েড কি বলছেন, দেখো এক্ষেত্রে ফ্রয়েড বলছেন যে সজ্ঞান স্তর মানে সংজ্ঞান স্তর মনের একটি ক্ষুদ্র অংশ, অধিকতর অংশ কি আমাদের নির্জ্ঞান। যেমন তিনি এরকম বলছেন যে এই যে দেখো একটু আগেই আমি একটা ছবি আঁকিয়ে দিয়েছি, যদি এটা যদি মন হয় তাহলে তার বাইরের স্তর একটা রয়েছে যেটা নির্জ্ঞান, তাহলে অসংজ্ঞানও রয়েছে। তাহলে বলছে একদম বাইরের স্তরের যে জায়গাটা, তার মানে এটাকে যদি আমি মন ধরি, এটা যদি তার অসংজ্ঞান স্তর ধরি, এবং তাহলে এটা হচ্ছে তার কি নির্জ্ঞান স্তর হবে। তাহলে দেখো কত ব্যাপক একটা বিষয়।
তো এখানে দেখো নির্জ্ঞান স্তর, আমি অসংজ্ঞানকে পরে রেখেছি একটা বিষয়ে, আমরা তো মেন বিষয় আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে অসংজ্ঞানকে প্রুভ করা। তো এখানে বলছে আমাদের অনেক ইচ্ছা, আমাদের আশা আকাঙ্ক্ষা আমাদের মনের মধ্যে সুপ্ত অবস্থায় থেকে যায়। এর বিশেষ কারণ হচ্ছে আমাদের মেন্টাল স্টেট। আমরা সজ্ঞান অবস্থায়, অর্থাৎ আমি এখন যখন সচেতন রয়েছি, সেই সচেতন স্তরে আমার কিন্তু বুদ্ধিও কাজ করছে, মনের সঙ্গে বুদ্ধি, এই দুইয়ের কিন্তু এক দ্বৈত সম্পর্ক, কনফ্লিক্ট রয়েছে। তার মানে আমার মন যা চায় আমি সবসময় তাকে করতে পারি না, এর একটা বিশেষ কারণ হচ্ছে আমার বুদ্ধি। কারণ সে কি করে, মনকে ডমিনেট করার চেষ্টা করে, সেগুলি আমাদের অন্তর্নিহিতভাবে ধীরে ধীরে সুপ্ত অবস্থা। এখন আমার ইচ্ছা হচ্ছে এখনই ভাত খাবো, তো মনে হচ্ছে না ভিডিওটা শেষ করি তারপরে ভাত খাই। দেখো বুদ্ধি, এখানে এখানে মন চাইছিল কিন্তু সেটাকে ডমিনেট করে, তাহলে এইসব ইচ্ছা আমার কি হবে, ধীরে 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 মনের মধ্যে সঞ্চিত অবস্থায় থাকবে। তাহলে কামনা বাসনা লোভ লালসা এগুলি কি হয় আমাদের অবদমিত স্তরে, মানে সজ্ঞানে স্মরণ করা যায় না, সেগুলি আমরা কোথায় করি, অসজ্ঞান মানে নির্জ্ঞান অবস্থায় আমরা সেগুলি করে থাকি। তাই নির্জ্ঞান মনের উপাদান আনতে গেলে মনসমীক্ষক যে মানে যে স্বপ্ন যে সমীক্ষণ দরকার, সেই পদ্ধতির সাহায্যে নিতে পারি। যেমন ফ্রয়েড বলছেন স্বপ্ন তত্ত্বের কথা, সেই তত্ত্বের মাধ্যমে আমরা জানতে পারি। বা এই যে হিপনোসিস, তোমরা জানো হিপনোসিস এই মানে অ্যাকচুয়ালি সংবেশনের মাধ্যমেও করা যেতে পারে। তাহলে আমাদের মনের যে স্তর, একটা কনসাস আর একটা অবদমিত স্তর, তাহলে এই দুই, তাহলে আর একটা শব্দ যে এসে গেল অসংজ্ঞান, এই অসংজ্ঞানটা আসলে কি প্রিকনসাস। তার মানে বলছে সংজ্ঞান অর্থাৎ চেতন এবং অচেতন মানে নির্জ্ঞান, মানে জ্ঞান এবং নির্জ্ঞান স্তরের মধ্যবর্তী একটা স্তর আছে। এটা আমরা জ্ঞানের ক্ষেত্রেও দেখি। একটা আমাদের নির্বিকল্প জ্ঞান হয়, তোমরা ভারতীয় দর্শনের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে অবশ্যই জানবে যে আমাদের যে যথার্থ জ্ঞান বা জ্ঞান হয় তার পূর্বে একটা জ্ঞান হয়। তার মানে স্বপ্রকারকম জ্ঞানম সবিকল্পকম আর নিষ্প্রকারকম জ্ঞানম নির্বিকল্পকম, অর্থাৎ আমার যে স্বপ্রকারক জ্ঞান তার পূর্বে একটা কিন্তু আমার জ্ঞান হয়। তাই এখানেও সেই বলছে সজ্ঞান আর নির্জ্ঞানের মধ্যবর্তী স্তর হলো অসজ্ঞান। অসংজ্ঞান যেটাকে বলা হয়েছে, সংজ্ঞান এবং নির্জ্ঞানের মধ্যবর্তী স্থানকে বলা হয়েছে অসংজ্ঞান। এবং এই স্তরটি অ্যাকচুয়ালি কি হয়, মনে করো এরকম একটা বিষয়কে রাখা হলো, যদি আমরা বলি যে ধরো এখানে একটা বিষয়কে এভাবে রাখা হলো, তাহলে এই পাশে যদি সংজ্ঞান হয় আর এই পাশে যদি নির্জ্ঞান হয়, তাহলে এই যে অন্দরমহলের পথ, এটা তার প্রবেশ পথ হবে, এটা ঠিক আছে। তো ফ্রয়েডের কথায় আমরা কি বলতে পারি, অসংজ্ঞান যেন সংজ্ঞান এবং নির্জ্ঞান স্তরের মধ্যবর্তী একটি বিশেষ পর্দা বলা যেতে পারে। তো আর এইসব বিষয়ে আমরা খুব একটা বেশি আলোচনা করতে চাইছি না, আমরা সরাসরি চলে যেতে চাইছি কোথায়, নির্জ্ঞানে। তাহলে একটা আমাদের ধারণা হলো যে আমাদের মনের তিনটি স্তর, একটা হচ্ছে নির্জ্ঞান, একটা হচ্ছে সংজ্ঞান আর একটা অসংজ্ঞান। অসংজ্ঞান হচ্ছে নির্জ্ঞান এবং সংজ্ঞানের মধ্যবর্তী স্তর, এবং যেটা হচ্ছে মনে করো দুটি যদি দরজা হয়, দুটি যদি কক্ষ হয়, তার প্রবেশ পথ, তাই এরকম বিষয়কে আমরা দেখছি। তো এক্ষেত্রে ফ্রয়েডের মতে যেমন মন এবং চেতনা সমব্যাপক নয়, মনের ব্যাপ্তি চেতনার ব্যাপ্তি থেকে অনেক বেশি ব্যাপক। তার মানে যেমন ধরো আমি বর্তমান চেতন একজন ব্যক্তি, আই অ্যাম দ্য কনসাস বিং, এই জগতে বসে আছি অ্যাজ এ কনসাস পারসন, কিন্তু আমার মনের ব্যাপকতা চেতনার ব্যাপকতার থেকে অনেক বেশি। অর্থাৎ বাইরে কি চলছে সেটা আমি চেতন অবস্থায় যতটা না জানতে পারছি, মন গিয়ে একটা কিন্তু ধারণা নেয়। মন চলে গেল, দেখো এখান থেকে সেই আমেরিকা চলে যাচ্ছে, এখান থেকে কলকাতা চলে যাচ্ছে, এখান থেকে পাকিস্তান চলে যাচ্ছে, বাংলাদেশ চলে যাচ্ছে, বিভিন্ন ভ্যারাইটিস জায়গায়, কিন্তু আমার চেতনা কি সেখানে যে পৌঁছতে পারছে? আমার চেতনা সেই অর্থেই বলা হচ্ছে যে মন এবং চেতনা কিন্তু আসলে কিন্তু সমব্যাপক বস্তু নয়। মনের ব্যাপ্তি চেতনা এবং মনের ব্যাপ্তি অপেক্ষা অনেক বেশি, মনের ব্যাপ্তি
চেতনার ব্যাপ্তি থেকে অনেক বেশি। কারণ আমি অনেক সময় যখন ঘুমিয়ে থাকি আমার চেতনা লুপ্ত হয়, অর্থাৎ সুপ্ত অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার মনের ব্যাপকতাই সব থেকে বেশি হয়। তোমার স্বপ্ন দেখায়, যেমন খুশি তেমন স্বপ্ন তুমি দেখছো। তোমরা ড্রিম থিওরি যখন এখানে ক্লাসটা করানো হবে তোমরা অবশ্যই সেই বিষয়কে দেখো। তো মনের যে অবস্থা সেটা কিছুটা অবস্থা আমাদের চেতন অবস্থার, বেশিরভাগ অধিক সংখ্যক জায়গায় কিন্তু আমাদের নির্জ্ঞান স্তরে কিন্তু আচ্ছন্ন থাকে। নির্জ্ঞান মানে নির্জ্ঞান যে স্তর বা সেই চেতনা মানে আসলে বহির্ভূত হলেও কিন্তু আসলে মনোবহির্ভূত নয়। কারণ নির্জ্ঞান অবস্থা আমার মনের অন্তর্গত। আমরা প্রথমেই বলে দিয়েছি মনের তিনটি স্তর, একটা সংজ্ঞান, একটা অসংজ্ঞান আর একটা নির্জ্ঞান। তো তিনটি তো মনের স্তর, কিন্তু আমার চেতনা অর্থাৎ কনসাসনেস, সেই কনসাসনেস আসলে কোনো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে, তার বাইরে আমাদের যা থাকে সেটা থাকে আমাদের নির্জ্ঞান অবস্থা। তো এক্ষেত্রে ফ্রয়েডের মতে নির্জ্ঞানের যে মানসবৃত্তির দুই ধরনের উৎস তিনি বলছেন। একটা বলছেন কিছুটা মানসিক বৃত্তি জন্মসূত্রেই আমরা পাই, আর কিছুটা মানুষবৃত্তি ইচ্ছার অবদমিত ইচ্ছার কারণ হয়। অর্থাৎ আমাদের যে মানুষবৃত্তি কিছু ইচ্ছা থাকে সেই অবদমিত জনিত কারণে আমাদের হয়ে থাকে। যেমন ধরো আমরা নির্জ্ঞান স্তর, এখানে দেখো একটা ছোট্ট একটা বিষয়কে আমি উপস্থাপন করেছি, তোমরা দেখলে দেখতেও পারো, তোমরা শুনতেও পারো। যেমন আমাদের ছোটবেলায় এগুলি আমরা জন্মসূত্রে আমাদের প্রবৃত্তি কত কিছু চাওয়া পাওয়া আমাদের হয়ে ওঠে, কোশ্চেনের পর কোশ্চেন, কোশ্চেনের পর কোশ্চেন। যেমন ধরো আমারই বাড়িতে আমার বাচ্চা রয়েছে, সেই বাচ্চা কি করে প্রতিনিয়ত কোশ্চেন 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 করে। তো আমাদের কাছে অনেক কাজই তার কিন্তু মনে হয় যে সে সঠিকভাবে কাজ করছে না, কারণ সেটা তো আমি বুদ্ধি দিয়ে বুঝছি। কিন্তু তার যে মনের ইচ্ছা, সেই ইচ্ছাগুলি সে কিন্তু প্রকাশ করছে, কিন্তু তুমি তাকে থামিয়ে দিচ্ছ। তাহলে এ তো তার জন্মসূত্রে প্রাপ্ত, তার ফাঁকা তো ভেতর, তার ভর্তি হওয়ার প্রয়োজন রয়েছে, সে এই জন্য না জিজ্ঞেস করতে চাইছে। এইবার এক্ষেত্রে কি হয়, আমরা অনেক সময় তাকে থামিয়ে দিই, এবং বয়স্ক যারা রয়েছে তারা অনেক সময় তারা ভুল করে, বাচ্চারা ভুল করবেই, সেক্ষেত্রে আমরা তাদেরকে কিন্তু বকা দিই, এটা করি সেটা করে, এই চুপ করো, তুমি বসে থাকো, তুমি বুঝছো না, হ্যান না তেন না। তো বাচ্চা ধীরে ধীরে কি হয়, সে ভয় পায় যে আচ্ছা এই কথাটা বলা যাবে না, এই কথাটা বলা যাবে না। আজকে আমরা যে বুদ্ধি দিয়ে শিখেছি, এটা বুদ্ধি দিয়ে নয়, এটা অভিজ্ঞতা একটা, যে এই কথা বলা যায় না, এই কথা বলা যায় না, এই কথা বলা যায় না, না হলে পানিশমেন্ট হবে। ঠিক আছে, তো বুদ্ধি হলে তো অন্য বুদ্ধি দিয়েও আমরা যেমন দেখছি, অভিজ্ঞতা দিয়েও কিন্তু আমাদের সেটা হচ্ছে, কিন্তু আমাদের মনে সেই সব ধারণাগুলি, আজকে যে বাচ্চা রয়েছে তার মধ্যে সেই সব ধারণাগুলি কি হয়, আস্তে আস্তে সে কি করে, দমিত করে, অর্থাৎ অবদমন করার চেষ্টা করে, যে এগুলি পরবর্তীতে সেগুলি কোথায় গিয়ে জমা হবে, তার তার মনের কোনো একটা স্থানে গিয়ে জমা হবে। সেগুলি সে কি করে, সেগুলি সে সমাজের ভয়ে, প্রশাসনের ভয়ে সে কি করে, সেই মনের মধ্যে সে অবদমিত করে রাখে। এবার যখন দেখো, তুমি যখন স্বপ্ন দেখছে, বাচ্চারা দেখবে কারোর সঙ্গে কথা বলছে, ও কিন্তু স্বপ্ন ভূতের দেখছে, যেমন গল্প শুনছে, যেমন আচরণ হচ্ছে, সেই সব বিষয়েরই স্বপ্ন কিন্তু ও দেখছে, এর বাইরে কিন্তু কিছুকে দেখতে পাচ্ছে না। তো এই সব বিষয়ে আমরা কি করি, আমাদের এই যে যে অবদমিত ইচ্ছাগুলি আমরা কি করি, সেই মনের মধ্যে সুপ্ত অবস্থায় রাখি, এবং যখন আমাদের নির্জ্ঞান মন প্রবল হয়ে ওঠে সেই সময় সেগুলির কিন্তু বহিঃপ্রকাশ ঘটে। এক সময় আমরা যখন স্বপ্ন দেখেছি, আমাদের মনের দেখবে অবদমিত কামনা, বাসনা, ইচ্ছা, সেগুলি স্বপ্নের মধ্যে প্রকাশ পায়। তাহলে আমি তো তখন কি হই, আমার চেতনা কিছুটা সুপ্ত অবস্থায় থাকে, তখন আমাদের মনের রাজাকে হয় নির্জ্ঞান স্তর। এই স্তরে আমাদের কি করে, কনসাসনেসকে বের করে নিয়ে আসে, আমাদের কামনা বাসনা, সামাজিক নীতি গর্হিত বিবেচনা যেগুলি করা হচ্ছে সেগুলি আসলে নির্জ্ঞান মনেরই কলেবরকে বৃদ্ধি করে, অর্থাৎ সেই নির্জ্ঞান মনকে কি করে, প্রশস্ত করে দেয়। তার মানে সেখানে গিয়ে সবকিছু সুপ্ত অবস্থায় জর্জরিত হয়। তা ফ্রয়েড এক্ষেত্রে মনে করেন, ফ্রয়েডের মতে তিনি বলছেন নির্জ্ঞান মন অবদমিত কামনা বাসনার আশ্রয়স্থল, অর্থাৎ আমার চাওয়া পাওয়া অনেক কিছু আমি এই জগতের বা আমার বুদ্ধির কারণে আমি পাই না, সেগুলি আমি কি করে পাবো, আমার অবদমিত মন অর্থাৎ আমার নির্জ্ঞান মন, সেই মন কি করে, সেগুলিকে পেতে চায়। সেগুলি তখন আমার স্বপ্নের মাধ্যমে, আমার কিছু বেশিরভাগটাই স্বপ্নের মাধ্যমেই দেখবে প্রকাশ পায়, কারণ বাহ্য জগতে তো আমরা করতে পারি না। এই যে বিকৃতি মনস্কৃতি,
এই যে আজকে আরজি কাণ্ড, এটাও কিন্তু সেই নির্জ্ঞান, অর্থাৎ তাকে সামাজিক দিক থেকে তাকে কি হয়েছে, ডমিনেট করে তাকে রাখা হয়েছিল এবং সেটার বহিঃপ্রকাশ কিছুটা ওখানে ঘটেছে। দেখো ওখানে বিকৃতিও তৈরি হচ্ছে। তার মানে নির্জ্ঞান মনে শুধুমাত্র তোমার ইচ্ছা, বাসনা, কামনা, অর্থাৎ তুমি এতদিন সমাজের ভয় করতে পারোনি, আজকে আরজিকর কাণ্ডে সেটা ঘটনা প্রকাশ হয়ে গেল। তার মানে সে মনকে কি করতে পারেনি, বাহ্যিক জগতের কনসাস হয়েও সে স্বপ্নের মাধ্যমে সেটা প্রকাশ করতে পারতো, কিন্তু দেখো কনসাস হয়েও সে কিন্তু প্রকাশ করতে পারেনি। আর এখানে কিন্তু স্বামী বিবেকানন্দ বলেছেন খুব সুন্দর করে, উনি কতগুলি বলের কথা বলেছেন, যে চরিত্র বলমের কথা বলেছেন, চরিত্র বলম, বাহুবলম, মনোবলম, এরকম অনেক কিছু বলেছেন। সেই চরিত্র আমাদের কিন্তু গঠন করতে হবে। তো চলো এগিয়ে যাই। নির্জ্ঞান মনের অস্তিত্বের আমরা প্রমাণকে দেখব এবার। তার নির্জ্ঞান মনের আমাদের একটা ধারণা হয়ে গেল যে নির্জ্ঞান মনকে আমাদের অবেদমিত কামনা বাসনার আশ্রয়স্থল। তাহলে এই স্তরকে আমরা স্বীকার করবই বা কেন? বলছে এই স্তরকে স্বীকার না করলে, এই জন্য না উনি প্রুফ অফ এক্সিস্টেন্স দিচ্ছেন যে এর অস্তিত্ব রয়েছে। তিনি বলছেন এর যদি আমরা স্বীকার না করি, তাহলে যে এই যে সজ্ঞান বা সংজ্ঞান, এই যে স্তরগুলি রয়েছে, তাহলে সেই স্তরের অনেক ঘটনাকেই আমরা ব্যাখ্যা করতে পারবো না। তার জীবনের অনেক ভুল ভ্রান্তি রয়েছে, সেগুলির ব্যাখ্যা দেওয়া নির্জ্ঞানের অস্তিত্ব এই জন্যই আমাদের প্রয়োজন রয়েছে, একে জানার আমাদের প্রয়োজন রয়েছে। তো এই কারণেই তিনি বলছেন যে দেখো, নির্জ্ঞান মনের অস্তিত্ব প্রমাণ দিতে গিয়ে তিনি সবার প্রথমে সংবেশনকে তিনি নিয়েছেন। সংবেশন মানে হিপনোসিস, অর্থাৎ আমরা যেটাকে বলি যে কোনো ব্যক্তি কি করে, হিপনোটাইজ করে। এরকম করে তোমরা দেখতেই পাবে, হয়তো দেখেছো কোথাও, যে কোনো ব্যক্তিকে এরকম করে হিপনোটাইজ করা হয় এবং তিনি সেই সময় তার মনের অনেক কথাই কি করেন, বাহ্যে প্রকাশ করেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেক ক্ষেত্রে মানে অ্যাকচুয়ালি কোনো ব্যক্তিকে যদি আমরা কৃত্রিম উপায়ে তাকে কি করি, তার যখন আমি ধরো কনসাস রয়েছে, এবার সংবেশন অবস্থায় কৃত্রিম পদ্ধতি আমাকে নিয়ে যাওয়া হলো অবদমিত স্তরে, তার সেক্ষেত্রে আমাকে যে ব্যক্তি আমাকে এই হিপনোসিস করবে তার দ্বারাই কিন্তু আমি মানে চালিত হব। তাহলে আমার কি হবে, আমার বিবেক বুদ্ধি আস্তে আস্তে কি হবে, দুর্বল হয়ে উঠবে এবং পরীক্ষক আমাকে যা বলবেন আমি তাই করব। কিন্তু সেটা শুধু অনৈতিক না হলেই হলো। আমার যদি ফোর্স করে, বারে বারে যদি ফোর্স করে এটা করো এটা করো, আমি কিন্তু সেই সংবেশন থেকে বেরিয়ে আসবো, কারণ এটাই আমার প্রবৃত্তি। তাহলে সেখানে যদি সে বলে যে তুমি ধরো এখানে শুয়ে পড়ো, বা তোমার নাম কি, দেখবে তুমি নাম বলছো, তুমি এখন 12-এ চলে যাও, 12-এর ক্লাসে, সেখানে তুমি চলে যাচ্ছ, এই যে সংবেশন কি করে করছো তুমি, কারণ তোমার অবদমিত মন সেটার মধ্যে রয়েছে সেই বিষয়। তাহলে এখানেও দেখো, তো এখানে বলছে তুমি চেয়ারে বসো, চেয়ারে চুপ করে বসো, যথাযথ পালন করে দেখা যায় সংবেশন মুক্ত হওয়ায় সেই ব্যক্তি স্বাভাবিক অবস্থায় ফিরে আসার পর কি কি আচরণ করেছিল সেসব কিছুই তার স্মরণে রাখতে পারে না, কারণ সেই সময় তার কি কনসাসনেস অবস্থা নেই। তাহলে যদি কনসাস থাকতো তাহলে সে কিন্তু মনে রাখতে পারতো। তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা বলতে পারি যে নির্জ্ঞান মনের অস্তিত্ব রয়েছে, কারণ এই ঘটনাটা নির্জ্ঞান মনের দ্বারাই কি করা হয়েছে, সংগঠিত করা হয়েছে বা পরিচালিত করা হয়েছে। তো আশা করি তোমাদের ভালো লাগছে, ভালো লাগার কথা, ভালো লাগলে তো ভালো, যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও। যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অতি সত্বর সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একটা সদস্য হয়ে যাও। এটা সত্যি আমাদের কাছে খুশির খবর যে তোমরা আমার সদস্য রয়েছে, তাতে আমারও কিছুটা মনোবল বাড়ে যে না, তোমরা অনেক সাপোর্ট করেছো, সত্যিই অনেক সাপোর্ট করেছো। কারণ তোমরা না থাকলে আজকে হয়তো আমি থাকতাম না বা চ্যানেলটা এতটাও গ্রো করতো না। তোমরা সত্যিই অনেকটাই করেছো, যদি এখনো যারা রয়েছে, কারণ এটা আমি কন্টিনিউস দিতে থাকবো। যদি মনে করো সাবস্ক্রাইব করা থাকে তা তোমরা খুব সহজেই ভিডিওটা কিন্তু পেয়ে যাচ্ছ, কারণ এটা তো আমি পিডিএফটাও দিয়ে দিচ্ছি, তোমরা টেলিগ্রামে গিয়ে দেখে নিও, 2-3 দিন থাকবে। কিন্তু আজকে বললাম, আজকে তোমরা এটা দেখে তোমরা সন্ধ্যার পরে বা কালকের থেকে তোমরা দেখতে থাকো, যে মোটামুটি কিন্তু কি বলে তোমার ওটা কি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এটার একটা পিডিএফ তোমরা পেয়ে যাবে। এবার বলছে যে সংবিষ্ট ব্যক্তির বিস্মৃত যে স্মৃতি,
সংবিষ্ট মানে হিপনোসিস যে হয়েছেন তার যে বিস্মিত স্মৃতি, বলছে সংবেশনের ফলে দেখা যায় অনেক অভিজ্ঞতা বিস্মিত ছিল কিন্তু হঠাৎ করে সেটা মনে পড়ে যাচ্ছে। যেমন অনেক আগে আমি দেখেছি যে এরকম মানে তাকে ইচ্ছে করা হয়েছে এবং তাকে বলা হচ্ছে তুমি টেনে গিয়ে তোমার টেনের ক্লাসে দেখো তুমি কি করছো এই দিন। সেখানে সে ব্যক্তি হঠাৎ বলতে পারে না, এমনি বলতে পারে না, কিন্তু সংবিষ্ট অবস্থায় সে বিষয়কে বলে দিচ্ছে। তাহলে আমরা যেমন অনেক ক্ষেত্রে শৈশবের ঘটনাকেও ব্যাখ্যা করতে পারি এই বিষয় দিয়ে। অনেক ক্ষেত্রে আমরা কেমন দেখি মানসিক রোগ কোনো ব্যক্তির হয়েছে, সেই ব্যক্তির কি সমস্যায় সেই মানসিক রোগ হয়েছে সেটা কিন্তু সংবিষ্টিত অবস্থায় সেই বিস্মৃত স্মৃতিকে আমরা ফিরিয়ে আনতে পারি, তারপরে আমরা তাকে ট্রিটমেন্ট করতে পারি। তো এই সব বিষয় কিন্তু, তার মানে এটা কিসের দ্বারা, কোথায় ছিল এই স্মৃতি, ছিল কোথায়? এই স্মৃতি কি কনসাস অবস্থায় ছিল? কারণ কনসাস অবস্থায় থাকলে সে বলতে পারতো, কিন্তু সে কনসাস অবস্থায় সে বলতে পারেনি। তাহলে আমাদের কি ধরে নিতে হচ্ছে যে এই যে মনের বাইরে একটা জায়গা রয়েছে, এই সব জায়গায় কিন্তু তাহলে আমার কি রয়েছে, সেই সব স্মৃতিগুলি সঞ্চিত রয়েছে, তার থেকে আমি কি করলাম, নিয়ে এলাম। তাহলে এক্ষেত্রেও কিন্তু আমরা নির্জ্ঞান মনকে স্বীকার করে নিতেই হচ্ছে। আবার বলছে সংবেশনোত্তর অভিভাবন, অর্থাৎ পোস্ট হিপনোটিক যে সাজেশন, এমন অবস্থায় অনেক ব্যক্তি যখন সংবেশন অবস্থা থেকে মুক্ত হয়, অর্থাৎ হিপনোসিস অবস্থা থেকে মুক্ত হয়, তাকে অনেক সময় ধরো এখানে দেখো দুপুরবেলায় বাড়িতে খেতে বসেছে, সে মধ্যাহ্নভোজের সময় মোমবাতি জেলে খাবার টেবিলে সারাদিন একটি প্রদক্ষিণ করতে দেখা যায় এবং ওই ব্যক্তিকে মানে বিশেষ কারণে হাস্যকর যদি মনে হয়, অনেক সময় সে মন গড়া যুক্তি কিন্তু খাড়া করে। অর্থাৎ মন গড়া যুক্তি খাড়া করে বলতে, যে ধরো তাকে বলা হয়েছে এরকম করে ঘুরে বেড়াও, সে ঘুরে বেড়ালো। ধরো যে সংবেশনোত্তর যে অভিভাবন আমাদের হয়, সেক্ষেত্রে তাকে যদি বলা হয় তুমি কেন করেছো, সে তো জানতো না কেন করেছো, কিন্তু সেখানে দেখবে সে মন করা কিছু যুক্তি উত্থাপন করে, অর্থাৎ যে আমি এই কারণে করেছি, এই কারণে আসলে সে কিন্তু একটা বিষয়কে জানতোই না। কারণ আমরা জানি যখন সংবেশন হয় সেটা আমাদের মনে থাকে না এবং সেটাকে আমরা কি করি, আমরা সেটাকে অ্যাকচুয়ালি ভুলে যাই যে সংবেশন হয়েছিল, কি কি করেছি আমি। সেখানে দেখলো অঝরে কান্না করছে, তাকে বলা হলো তুমি কান্না করছিলে একটু আগেই, তা এবার তখন সে দেখবে সেটার জন্য কিছু মন গড়া যুক্তি উপস্থাপন করছে যে আমি এই জন্য কান্না করছিলাম, আসলে আমি সংবেষ্টিত হইনি, আমি এই কারণে কান্না করেছি, এই কারণে কান্না করেছি। তো এই যে চেতন ক্রিয়া, যে নির্জ্ঞান মনের উপর সংবেষ্টিত অবস্থায় পরীক্ষক মানে আদেশ প্রদত্ত হয়েছিল, যে নির্জ্ঞান মনের উপর সংবিষ্ট অবস্থায় পরীক্ষকের আদেশ যে দেওয়া হয়েছিল, সেটা চেতন মনের পরিবর্তে নির্জ্ঞান মনেরই ক্রিয়া হয়। সে কিন্তু চেতন মনে সেই বিষয়কে করেনি। তাহলে আমাদের এখানেও কিন্তু ধরতে হচ্ছে যে আমাদের কি দরকার ছিল, আমাদের দরকার ছিল নির্জ্ঞান মন। তার মানে নির্জ্ঞান মন আমাদের আছে। দেখো দৈনন্দিন জীবনের কিছু ভুল ভ্রান্তিকেও আমরা কিন্তু কি করি, এভরিডে লাইফের যে আমাদের কিছু ইরর থাকে, সেই ইররগুলিকেও কিন্তু আমরা কি করি, এই নির্জ্ঞান মনের দ্বারা, নির্জ্ঞান মনে আমাদের কিন্তু থাকে। যেমন ধরো দৈনন্দিন জীবনে আমরা কিছু ভুলভাল বলি এবং সেই বিষয়গুলিকে কিন্তু অ্যাকচুয়ালি আমরা ভুলেও যেতে চাই, কিন্তু যেটা আমরা ভুলে যেতে চাইছি নির্জ্ঞান মনের অবস্থায়, সেখানে দেখা আমাদের মনের মধ্যে সঞ্চিত থেকে যাচ্ছে। আমরা এই কারণেই ভুলি, কিন্তু আমরা ভুলতে চাই তাই, কিন্তু কোনটা তুমি ভুলতে চাচ্ছ, তুমি তো চেতন মনে সেটাকে ভুলে যাচ্ছ, কিন্তু নির্জ্ঞান মন কখন সেই বিষয়কে ক্যাপচার করছে, এটা কিন্তু স্বপ্নতত্ত্বে খুব সুন্দর একটা উদাহরণ দেওয়া হয়েছে এক মহিলার প্রেম কাহিনীকে নিয়ে, ফ্রয়েড সেখানে উল্লেখ করেছিলেন। তো দেখো এক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা একটা কথা বলার কথা কিন্তু ভুলে অন্য কথা বলে দিই, কারণ আমার মনে সেই বিষয় হয়তো সঞ্চিত ছিল, কিন্তু কনসাস অবস্থায় সেই বিষয়কে আমরা হঠাৎ করে আমরা কি হয়, ওটাকে ম্যানুপুলেট হয়ে যায়। এক্ষেত্রে ফ্রয়েডের মতে বলছেন এসব ভুল কোনো অকারণ নয়, এসবের কারণ আমাদের নির্জ্ঞানের প্রচ্ছন্ন স্তরে হয়ে থাকে। তিনি একটা উদাহরণ দেখো, সাইকোলজি যে সাইকোপ্যাথোলজি অফ এভরিডে লাইফ, কারণ সিগমন্ড ফ্রয়েড একজন সাইকোলজিস্ট ছিলেন, তিনি কোনো দার্শনিক নন, তিনি একজন সাইকোলজিস্ট ছিলেন এবং তার ব্যাখ্যাকেই তিনি করেছেন। এবং তিনি বলছেন অস্ট্রিয়ার পার্লামেন্টের সভাপতি একটি ভুল যেমন তিনি এখানে উত্থাপন করেছেন।
সভাপতি প্রথমেই আরম্ভের সময় তার সকল সভ্য যে লোকজন ছিল তাদেরকে কি করতে বলতে চেয়েছিলেন যে সভা শুরু করা হোক। তিনি হঠাৎই বলে বসেন সভার কাজ সমাপ্তি হোক। এটা হয়তো দেখা গেলো এমন হতে পারে তার সেদিন ভালো লাগছে না, সে মনে মনে ভেবেছিল যে আজকে সভা করব না বা সভায় যাব না, কিন্তু যখন তিনি চেতন অবস্থায় আছেন, তার দেখো চেতনার সামনে রয়েছে সভা এখন করতে হবে, কিন্তু তখনই তিনি বলে বসেছেন সভা সমাপ্তি হোক। এতে কি প্রমাণ হয় না যে আমাদের নির্জ্ঞান মন চেতন অবস্থায় তো এই কথা বলাই সম্ভব নয়? কারণ চেতন মনের অবস্থার থেকে নির্জ্ঞান মনের পরিধি অনেক প্রবল হয় বা অনেক বেশি হয়। সেই কারণে হয়তো নির্জ্ঞান মনের বাসনা এখানে কিন্তু প্রকাশ পেয়ে গেছে, তার ইচ্ছা বহির্ভূত ভাবেও তার কিন্তু সেই প্রকাশটা পেয়ে গেছে। তাহলে এই কথার দ্বারাই কিন্তু আমরা নির্জ্ঞান মনের প্রচ্ছন্ন অবস্থাকে কিন্তু আমরা এটাকে দেখতে পারি, অর্থাৎ আমাদের নির্জ্ঞান মনের অস্তিত্ব রয়েছে। আরো দেখো জাগর স্বপ্ন অর্থাৎ ডে ড্রিম অফ ফ্যান্টাসি যে আমরা দেখি, অর্থাৎ দিবা স্বপ্নের যে অবাধ কল্পনা আমাদের নির্জ্ঞান মন প্রকল্প ছাড়া সম্ভব হয় না। অর্থাৎ বসে বসে আমরা অনেক সময় ভাবি যে হ্যালুসিনেশন যাকে বলা হয়, বা আমরা ভাবি এরকম এরকম দেখবে সামনে দিয়ে একটা ছবি হয়ে যাচ্ছে। তাহলে ফ্রয়েড বলছেন যে দিবা স্বপ্ন এক প্রকার ক্ষতিপূরণের প্রচেষ্টা করে। ঠিক আছে, অ্যাকচুয়ালি ক্ষতিপূরণের প্রচেষ্টা যার দ্বারা মানবিক ভারসাম্য রক্ষিত হয়। যেমন ধরো এই জগতে দুঃখ বঞ্চনা সুখ দুঃখ কামনা যে ভোগ বাসনার সেই জাল বুনে দেয় আমাদের মধ্যে, তার সাময়িক ক্ষতিপূরণ করে। অর্থাৎ আমি যেটাকে পাইনি সেটা আমি দিবা স্বপ্নের মাধ্যমে পেয়ে মনে এক ধরনের শান্তি প্রশান্তি কিছুটা হলেও তো তার কি হয়, তার সেই সাময়িক যে দুঃখ সেটা কিন্তু কি হয়, বন্ধ হয়ে যায়। তাহলে দিবা স্বপ্ন নির্জ্ঞানের তৃপ্তি ঘটে, অর্থাৎ দিবা স্বপ্নে কি হয়, নির্জ্ঞান ইচ্ছার আমাদের কি হয়, তৃপ্তি ঘটে। অর্থাৎ আমি চেয়েছিলাম কিন্তু করতে পারিনি, করতে দেয়নি কেউ, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার কি হয়, আমার সেই ইচ্ছার আমার সেই বাসনার অনেকটা তৃপ্তি ঘটে। তাহলে এই ক্ষেত্রে আমাদের বলতে হচ্ছে কিন্তু যে আমাদের নির্জ্ঞান স্তর রয়েছে। এরপরে দেখো স্বপ্ন তো একটা বড় থিওরি রয়েছে, আমি তোমাদের অবশ্যই করাবো এটা। তো এখানে স্বপ্ন নির্জ্ঞান মনের অস্তিত্বকে সম্পূর্ণভাবে প্রমাণ করে, কারণ নির্জ্ঞান স্তরে আমরা অনেক স্বপ্নকে ব্যাখ্যা করা মানে নির্জ্ঞান মনের যে নির্জ্ঞান প্রকল্প ছাড়া আমাদের অনেক স্বপ্নকেই যেমন ব্যাখ্যা করা যায় না। ফ্রয়েড বলছেন যে ফ্রয়েডের মতে বয়স্কদের অধিকাংশ স্বপ্নই নির্জ্ঞানের অবদমিত কামজ ইচ্ছার ছদ্মবেশের প্রকাশ। এ জাতীয় স্বপ্নের দুটি রূপ আছে, একটি ব্যক্ত রূপ এবং একটি অব্যক্ত রূপ। এক্ষেত্রে তোমাদের আমি বলি, যেমন ধরো কোনো এক মহিলা স্বপ্ন মানে জানে তার বড় বোনের বড় ছেলে মারা গেছে, কিন্তু হঠাৎ একদিন সে স্বপ্ন দেখছে যে বড় বোনের ছোট ছেলেও মারা গেছে। তো সে বলছে, ফ্রয়েডকে বলছে যে স্যার এটার জগতের সঙ্গে কার্যকারণ সম্পর্ক কি? দেখো মন কোনো একটা বিষয়কে কি করে, ক্যাপচার করে এবং তার সামনে আগে পিছে কিছু লাগিয়ে দেয়। তো ফ্রয়েড তাকে হিপনোসিস করে দেখছেন যে ছোটবেলায় সে কি হয়েছে, ছোটবেলায় খুব খুশি ইত্যাদি ইত্যাদি। আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি। তো বিএ ক্লাসে মহিলা কারো সঙ্গে প্রেম করত এবং এমএ ক্লাসে তার বিচ্ছেদ ঘটে এবং তারপরে তার পড়াশোনা স্টাডি হয়। কিন্তু যেদিন তার বড় ছেলে মারা গিয়েছিল, সেখানে তিনি যখন যান, সেখানে গিয়ে সেই পুরনো প্রেমিককে দেখতে পান। দেখো মন এই বিষয়কে ক্যাপচার করেছে যে মারা গেছে এবং তার পুরনো প্রেমিক এসছে, তো মন ওটাকেই শুধু ক্যাপচার করে নিয়েছে। আর কনসাস অবস্থায় সব কিছু তো দেখছে, মন অনেক বিষয়কে একসঙ্গে ক্যাপচার করে না, সে বিশেষ যেটাই সে আনন্দ পাবে সেই বিষয়কেই ক্যাপচার করে। এবং তাহলে স্বপ্ন দেখছে মন, এবার দেখো আগে পিছে অনেক কিছু লাগিয়ে দিয়েছে। মন জানে অন্য বাড়ি হলে সেই মহিলা নাও আসতে পারে, কারণ সে এবার ঘুমিয়ে রয়েছে, তার কনসাস অবস্থা কি রয়েছে, শাটডাউন। এবার তার মনই তো রাজা, তার মন সেখানে স্বপ্ন দেখাচ্ছেন যে তার বড় বোনের ছোট ছেলে মারা গেছে। কেন? কারণ এটা অন্য বাড়িতে হলে সেই প্রেমিকা নাও আসতে পারে বা প্রেমিক নাও আসতে পারে, কিন্তু ওই বাড়ির যদি কোনো বাচ্চা আবার মারা যায় তাহলে সেও আসবে এবং আমি গিয়ে একবার দেখতে পাবো। এই ক্ষেত্রে দেখো তার
ইচ্ছা, তার বাসনা, লোভ লালসা সে নিজে কিন্তু কনসাস অবস্থায় পারেনি করতে। তার মনের যে অবদমিত কামনা বাসনা এখানে কিন্তু তার ব্যক্ত হয়ে গেছে। তো এক্ষেত্রে আমাদের যে নির্জ্ঞান মনের যে কামজ বাসনা, এইসব স্বপ্নের দ্বারাই তার কি হয় আর এই যে ফ্রয়েড কিন্তু বলছেন স্বপ্নের সঙ্গে জগতের কার্যকারণ সম্পর্ক রয়েছে। আর কার্যকারণ মানে বুঝো, কিন্তু একটা ঘটলে আর একটা ঘটবে। স্বপ্ন তার হচ্ছে কার্য, তার তাহলে কারণ কোথায় রয়েছে? বাস্তব জগতে রয়েছে। তাহলে কিন্তু বুঝতে হবে সে কতটা মানে একদম প্রিয়ভাবে বিষয়কে বোঝানোর চেষ্টা করেছেন। তো চলো, স্বপ্নচারিতা। আমরা স্বপ্নে অনেক সময় হেঁটে বেড়াই। তো স্বপ্নে যখন আমরা হেঁটে বেড়াই, তুমি সেই সময় কি কনসাস? কারণ আমরা যখন স্বপ্নে হেঁটে বেড়াচ্ছি, হঠাৎ কেউ থামিয়ে দিল, তখন আমরা জেগে উঠে বলি, আরে আমি কোথায় যাচ্ছি, ও বাবা আমি আবার কোথায় এসে পড়ছি রে। তাহলে তোমার যদি কনসাস অবস্থায় যদি থাকতে, তাহলে তুমি কি এরকম হাঁটতে পারতে? তাহলে এই হাঁটা কোত্থেকে হচ্ছে আমার সেই নির্জ্ঞান স্তর, যে স্তরে আমার সেই অবস্থা রয়েছে, আমি সেই রাস্তাকে অবলোকন করছি এবং হেঁটে যাচ্ছি। সে কাটা হোক, রাস্তা হোক, মাটি হোক, কত সময়তে করে কি হয়, অনেক সময় দুর্ঘটনা কবলে পড়ে যায়, অনেক সময় অ্যাক্সিডেন্ট পর্যন্তও হয়। তো আমাদের নির্জ্ঞান স্তর কি করে, আমাদের এই রকম অবস্থায় ব্যক্তিকে নির্জ্ঞান মনের দ্বারা কি করে, পরিচালিত করে। তো এরপরে দেখি আমরা কিছু মানসিক রোগ দেখি, যে মানসিক রোগ যেমন বিভিন্ন রোগীর লক্ষণের দ্বারা মূলে কোন বিষয় রয়েছে সেটা জানা থাকে না। সেটা কি হয়, তার অবদমিত কামনা বাসনাও থাকে। আবার অবদমিত কামনা বাসনা থেকে আমাদের যে হিস্ট্রিয়া রোগ যে হয়, সেগুলিকে আমরা মনসমীক্ষকগণ অনেকে মনে করেছেন। যেমন ধরো আমার কি হয়েছে, যে সাইকোলজিস্টের কাছে গেছো, যেমন ধরো ভুল ভুলাইয়া যে বইটা দেখেছো, সে কিসের জন্য ঘটনাটা হচ্ছে তার তো একটা একটা পরিচিতি, একটা বা পূর্বের একটা বিষয় কিন্তু রয়েছে। সেখানে দেখো ভূত ধরেনি তাকে, তার একটা রোগ হয়েছে, হিস্ট্রিয়া বলা যেতে পারে। ধরো এটাকে যে যেমন কোন একটা ঘটনার একটা সমাবেশ, তার মানে সে ইতিহাস কোনো একটা গল্পকে শুনে প্রভাবিত হয়ে যায়। এবার সেই মানসিক রোগকে আমাদের কি করতে হয়, অনেক সময় মানসিক রোগকে বোঝার জন্য তার অবদমিত কামনা বাসনাকে জানতে হয়, সে কি চাইছে, কি আসলে সে কোনো একটা এই যে ধরো ডিসঅর্ডার, কিসের ডিসঅর্ডার, ক্যারেক্টার ডিসঅর্ডার, অর্থাৎ হয়ে ওঠা, বিকাম এ ক্যারেক্টার। এই যে হয়ে ওঠা, এই মানসিক রোগ, এই নির্জ্ঞান মনের অবস্থায় আমাদের কি হয়, সুপ্ত অবস্থায় থাকে। কনসাস অবস্থায় তো আমি সেই বিষয়কে বুঝি, কিন্তু নির্জ্ঞান স্তরে সেই বিষয়কে বুঝতে মানে থেকে যায়, এবং সেটাকে আমাদের কি করতে হয়, সেটাকে অবলোকন করে আমরা সেই সময় সেই বিষয়ে উপস্থাপন করি। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে, একটা মানসিক রোগকে ধরতে হচ্ছে। আবার দেখো আকস্মিক কিছু স্মৃতি, হঠাৎ করে স্মৃতি এসে যাওয়া, এতক্ষণ মনে ছিল না, হঠাৎ করে স্মৃতি এসে গেল, বা অনেক চেষ্টাতেও যা মনে করতে পারছিলাম না সেটা হঠাৎ একদিন মনে এসে গেল। কোথার থেকে মনে এলো, তোমার তো কনসাস অবস্থায় সেটাকে মনে আসছিল না, তার মানে সেটা কোথাও না কোথাও জমা ছিল। এক্ষেত্রেও কিন্তু আমরা বলতে পারি আমাদের মনের কোনো একটা জায়গা রয়েছে, যেটা নির্জ্ঞান স্তর বলা যেতে পারে, সেখানে সেটা কি হয়, সুপ্ত অবস্থায় আমাদের জমা থাকে, এবং সেখান থেকে আমরা কি করি, আমরা এটাকে নিয়ে আসি এবং সেই বিষয়কে দেখি। তো আশা করি তোমরা বিষয়কে বুঝতে পারছো। তোমাদের এই পর্যন্তই ছিল ভিডিওটি, তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা দেখছো ভিডিও। তো আশা করি তোমরা বিষয়কে বুঝতেও পারছো। তো ভিডিও আর বড় করছি না, তোমরা এটাকে দেখো, এটাকে বই পড়ো। এর উপরে অনেক মোটামুটি তোমাদের একটা, তো আমি বলছি পিডিএফ দেবো, পিডিএফ তোমরা পেয়ে যাবে। তো সেই পিডিএফ দেখে তোমরা কিছুটা পড়ার চেষ্টা করো, আশা করি তোমরা বুঝতে পারবে। সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।